সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের হিসাব বিজ্ঞানের অনলাইনের দ্বিতীয় ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রভাষক হিসাব বিজ্ঞান, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ। প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের বেসিক বা সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হিসাব সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের তৃতীয় ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যে দ্বিতীয় ক্লাসে জাবেদা নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা জাবেদাকে আমরা কি তৃতীয় ক্লাসে আলোচনা করব জাবেদা নিয়ে। এখন হিসাব সমীকরণ আলোচনা করার আগে হিসাবের যে শ্রেণী সেটা সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা জানি হিসাবের শ্রেণী হচ্ছে কয়টা? আধুনিক পদ্ধতি হিসাবের শ্রেণী হচ্ছে 5টা: সম্পদ, ব্যয় বা খরচ, দায়, আয়, মালিকানা সত্ত্ব। এখন এই যে 5টা হিসাব, এই হিসাবের কিন্তু আবার বিপরীত হিসাবও আছে। বিপরীত হিসাব যেমন সম্পদ। আমরা জানি সম্পদটা হচ্ছে কিসের আইটেম? ডেবিটের আইটেম। সম্পদটা হচ্ছে কিসের? ডেবিটের আইটেম। সম্পদের বিপরীত সম্পদ আছে, অর্থাৎ কন্ট্রা সম্পদ, মানে সম্পদকে কম দেখানোর জন্য যে হিসাব করা হয় সেটা হচ্ছে কি? বিপরীত সম্পদ। এখন বিপরীত সম্পদের একটা উদাহরণ হলো যেমন অনাদায় পাওনা সঞ্চিতি বা পুঞ্জীভূত অপচয় পুঞ্জীভূত অপচয় দ্বিতীয় উদাহরণ, বা অপচয় সঞ্চিতি। তাহলে সম্পদের বিপরীত যে সম্পদ সেটার দুইটা উদাহরণ আমরা কি পেলাম? অনাদায় পাওনা সঞ্চিতি, আবার পুঞ্জীভূত অপচয় বা অপচয় সঞ্চিতি। তাহলে সম্পদ কিন্তু ডেবিটের আইটেম, কিন্তু বিপরীত সম্পদ, এই যে বিপরীত যে সম্পদগুলো আমরা লিখলাম এগুলো হচ্ছে কিসের আইটেম? ক্রেডিটের আইটেম। আবার যেমন ব্যয় বা খরচ, এটার বিপরীত ব্যয়ও আছে। যেমন আমরা জানি ব্যয় হচ্ছে কি? যেমন ক্রয়, বেতন, এরপরে ভাড়া, এইগুলো হচ্ছে কি? ব্যয়ের উদাহরণ। তাহলে বিপরীত ব্যয় হচ্ছে যেমন ক্রয় ফেরত, ক্রয় বাট্টা ইত্যাদি। আবার দায়ের ক্ষেত্রে বিপরীত দায় আছে। যেমন দায়ের উদাহরণ হচ্ছে প্রদেয় হিসাব, পাওনাদার, ঋণ, এগুলো হচ্ছে কি? দায়। তাহলে বিপরীত দায় হলো পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা পাওনা বাট্টা সঞ্চিতি, এটা হচ্ছে কিসের আইটেম? ডেবিটের। দায় কিন্তু আমরা জানি কিসের? ক্রেডিটের। তাহলে পাওনাদারের বাট্টা সঞ্চিতি এটা হচ্ছে কি? বিপরীত দায়। তাহলে এটা হবে কি? অবশ্যই ডেবিট। আমরা জানি রেওয়ামিলের ক্ষেত্রে কি সকল প্রকার সঞ্চিতি কিন্তু ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা বা পাওনা বাট্টা সঞ্চিতিটা হচ্ছে কি? ডেবিটের আইটেম। এরপরে আয়ের ক্ষেত্রে বিপরীত আয় আছে। যেমন আয় বলতে আয়ের উদাহরণ হচ্ছে সবাই জানো, যেমন বিক্রয়, সেবায় ইত্যাদি, এগুলো হচ্ছে কি? আয়। তেমন বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এগুলো হচ্ছে কি? বিপরীত আয়ের বিপরীত আয়। আবার মালিকানা সত্ত্বের বিপরীত মালিকানা সত্ত্ব হচ্ছে কি? উত্তোলন। যেমন মালিকানা সত্ত্বের হচ্ছে ক্রেডিট, কিন্তু উত্তোলন কি হবে? ডেবিট। তাহলে হিসাবের যে শ্রেণী এটা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। আমরা জানি হিসাব সমীকরণ হিসাব সমীকরণ মৌলিক সমীকরণ হচ্ছে
এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা হচ্ছে কি মৌলিক সমীকরণ। যদি এরকম প্রশ্ন আসতে পারে যে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণটা কি, মৌলিক সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ এ সমান অ্যাসেট অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে কি মৌলিক সমীকরণ। আর একটা বর্ধিত সমীকরণও আছে, সেটা হচ্ছে সম্পদ সমান দায়, আমরা গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে বর্ধিত সমীকরণটা হচ্ছে মালিকানা সত্ত্বের মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এখন অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণ, এখানে সম্পদ দায় আর মালিকানা সত্ত্বের ঘর থাকবে, কিন্তু এই যে আয় মূলধন ব্যয় উত্তোলন, ঠিক আছে, এগুলার আয় ব্যয় এগুলার কিন্তু কি কোনো ঘর থাকবে না, এগুলা কি সব মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড। এই চারটা অংশ কি মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড, মানে অর্থাৎ এই চারটা হিসাব মালিকানা সত্ত্বকে কি করবে প্রভাবিত করবে, ওইকে প্রভাবিত করবে। এখন দেখো মূলধন এবং আয়, মূলধন আয় এই দুটো জিনিস দ্বারা মালিকানা সত্ত্ব কি পাবে বৃদ্ধি পাবে, মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্ব কি হবে বৃদ্ধি পাবে, আর ব্যয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্ব কি হবে বা ওইটা বৃদ্ধি পাবে, এবং ব্যয় এবং মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আর ব্যয় আর উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখন আমাদের যে হিসাব সমীকরণের তোমরা সবাই জানো যে হিসাব সমীকরণের দুই পাশ কি হইতে হয় সমান হইতে হয়, দুই পাশ কি হবে সমান হবে। এখন আমরা সবাই জানি যে প্রত্যেকটা লেনদেনে দুইটা হিসাব থাকেই, ঠিক আছে। এখন এই দুইটাই হিসাব হয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব, এই তিনটার একটাকে প্রভাবিত করবেই, ঠিক আছে। হয়তো সম্পদকে প্রভাবিত করবে, দায়কে প্রভাবিত করবে, বা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে আমি তোমাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম আমি বলে দিই, যে দুইটা নিয়ম যদি তুমি ফলো করতে পারো তাহলে হিসাব সমীকরণ তোমার সবসময় মিলবেই, ঠিক আছে। হিসাব সমীকরণ সবসময় তোমার সমান হবে, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা কি হবে সমান হবে। এখন এই দুইটা নিয়মের প্রথম নিয়মটা হচ্ছে যে যদি হিসাব সমীকরণে আমরা জানি প্রত্যেকটা লেনদেনের দুইটা হিসাব থাকে। এখন এই দুইটা হিসাব যদি সম্পদ এবং মালিকানা সত্ত্ব হয়, তাহলে যদি সম্পদ যদি বাড়ে মালিকানা সত্ত্ব কি হবে বাড়বে, অর্থাৎ এই যে সম্পদের পাশ এবং দায় ও মালিকানা সত্ত্বের পাশ এদিকে যোগ হলে এদিকে অবশ্যই যোগ হবে, এদিকে যদি বাড়ে এদিকেও বাড়বে, আবার এদিকে যদি কমে এদিকেও কমবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রথম উদাহরণ দিচ্ছি যে মূলধন আনায়ন, যে সে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে। তাহলে এখানে কি দুইটা হিসেব কি কি তোমরা সবাই জানো, যে নগদান এবং মূলধন,
এখন নগদ টাকা কি হইতেছে, বাড়তেছে, আবার মূলধনও বাড়তেছে। তাহলে কি হবে, হিসাব সমীকরণটা সমান হবে না? অবশ্যই সমান হবে। আবার পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, ঠিক আছে? তো নগদে পণ্য ক্রয়, এটার কারণে আমাদের কি হইতেছে, তাহলে এখানে দুইটা হিসাব কি কি, একটা হচ্ছে ক্রয়, পণ্যটাকে তো পণ্য বলা যাবে না, এটাকে ক্রয় বলতে হবে, ক্রয়, আর একটা হচ্ছে নগদ। তাহলে নগদ টাকা এখানে কমতেছে, ঠিক আছে? আবার আমরা জানি কি, ওই যে পণ্য মানে হচ্ছে ব্যয়, ব্যয় দ্বারা কি হবে, মালিকানা সত্ত্ব, কারণ ব্যয়ের তো ঘর নাই, তাহলে ব্যয়ের কারণে কি হবে, মালিকানা সত্ত্বটা কি হবে, হ্রাস পাবে। তাহলে আমরা কি দেখতেছি, সম্পদ কি হইতেছে, কমতেছে, আবার মালিকানা সত্ত্ব কমতেছে। তাহলে প্রথম নিয়মটা কি হলো, যে যদি সম্পদের পাশে যোগ হয়, দায় ও মালিকানা সত্ত্বের যেখানেই প্রভাবিত হবে ওইটাও যোগ হবে, মানে এদিকে যোগ হলে এদিকেও যোগ হবে, এদিকে বিয়োগ হলে এদিকেও বিয়োগ হবে। আর দ্বিতীয় উদাহরণটা হচ্ছে, দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে যদি এক পাশে প্রভাবিত করে, মনে করো শুধু সম্পদকে প্রভাবিত করলো, তাহলে সম্পদের দিকে একবার যোগ হবে, আবার বিয়োগ হবে, একবার যোগ হবে, আবার বিয়োগ হবে। যেমন নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে নগদে যদি আসবাবপত্র ক্রয় করি, তাহলে সেক্ষেত্রে দুইটা হিসাব কি কি, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, দুইটাই সম্পদ হিসাব। তাহলে একদিকে সম্পদ বাড়তেছে, একদিকে সম্পদ কমতেছে। তাহলে যদি দ্বিতীয় নিয়মটা কি হলো, যে যদি একই ঘরে হয়, যে যদি শুধু সম্পদের ঘরে হয়, তাহলে একবার যোগ হবে, আবার বিয়োগ হবে। আবার যদি দায় ও মালিকানা সত্ত্বের ঘরে হয়, তাহলে সেক্ষেত্রেও একবার যোগ হবে, আবার বিয়োগ হবে। যেমন বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, তাহলে দুইটা হিসাব কি কি, ক্রয় হিসাব আর বাকিতে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। এখন ক্রয় হিসাব, ক্রয় তো ব্যয়, আমরা জানি ক্রয় হিসাব কি করবে, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। তাহলে ক্রয়ের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব থেকে কি হবে, বিয়োগ হবে। আর প্রদেয় হিসাব, এটার কারণে প্রদেয় হিসাব, যে দায়টা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে কি হলো, এইদিকে যোগ হবে, এইদিকে বিয়োগ হবে। তাহলে দেখো যে আমরা প্রথম নিয়মটা কি বলছি, যে যদি দুইটা ঘরেই প্রভাবিত করে, সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব, তাহলে এদিকে যদি যোগ হয় এদিকেও যোগ হবে, এদিকে বিয়োগ হলে এদিকেও বিয়োগ হবে। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি একটা সাইডকে প্রভাবিত করে, যে শুধু সম্পদকে প্রভাবিত করলো, তাহলে সম্পদের একদিকে যোগ হবে, একদিকে বিয়োগ হবে। আবার যদি দায় মালিকানা সত্ত্বের কে প্রভাবিত করে, তাহলে দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে একদিকে যোগ হবে, আবার বিয়োগ হবে। এখন তাহলে এই দুইটা নিয়ম যদি তোমরা ফলো করতে পারো, যে প্রথম নিয়মটা হচ্ছে যে এদিকে যোগ হলে ওইদিকেও যোগ হবে, এদিকে বিয়োগ হলে ওইদিকেও বিয়োগ হবে, আর একটা সাইডকে প্রভাবিত করলে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে, তাহলে তোমার হিসাব সমীকরণ সবসময় মিলবে। কী হবে, আর আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি, যেমন বিনামূল্যে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য উত্তোলন, এখানে দুইটা হিসাব কি কি, বিজ্ঞাপন হিসাব, ক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব এবং ক্রয় হিসাব। এখন দুইটাই কিন্তু কি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতেছে, দুইটাই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতেছে। তাহলে এভাবে, তাহলে মালিকানা সত্ত্বের সাথে একবার কি হবে, যোগ হবে, আবার বিয়োগ হবে। এখন তোমরা এই দুইটা নিয়ম ফলো করেই আমার মনে হয় যে হিসাব সমীকরণের যাবতীয় যে উদাহরণগুলো আছে এগুলো করে ফেলতে পারবে। আগামী ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।